এর আগে জাহ্নবী এবং প্রভা দুইজনেই আসলে মেনশন করছে যে দুইজনেই সিপিটির জন্য অ্যাপ্লাই করছে এন্ড এভরিথিং। সো যেহেতু দুইজনেই F1 ভিসাতে আছে, আমি তোমাদের দুইজনের পার্সপেক্টিভটা যদি একটু জানতে চাই, যে জাহ্নবী যদি একটু বলো যে সিপিটিটা কি আসলে। সো সিপিটিটা হচ্ছে বেসিক্যালি আমাদের হচ্ছে ইট টেক্স টাইম লাইক 3 উইকস এর মতো টাইম লাগে সিপিটির জন্য। অ্যান্ড ইউজুয়ালি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এর জন্য সিপিটিটা ইম্পর্টেন্ট ওয়েন ইউ আর গোয়িং ফর এন ইন্টার্নশিপ লাইক 2 মান্থস এর জন্য। এখন আমাদের যেটা হয় যে অন অন ক্যাম্পাস অফ ক্যাম্পাস জব তো করা যায় না ফর হুম হুম। হায়ার, যারা হচ্ছে ইন্টারন্যাশনাল F1 স্টুডেন্টসরা থাকে। ভিসা ক্ষেত্রে। হ্যাঁ, যারা F1 ভিসাতে থাকে। সো যখন সামার ইন্টার্নশিপটা করে তখন হচ্ছে ওদের একটা অপরচুনিটি থাকে যে ইউ ক্যান ডু জব ফর 2 মান্থস লাইক ডিফারেন্ট স্টেটে গিয়ে। তো তখন হচ্ছে ওদের দেখা যায় যে হচ্ছে একটা সিপিটির জন্য অ্যাপ্লাই করা লাগে, which there is also an option for like co-op। সিপিটি হুম থেকে হুম। একটু ডিফারেন্ট হয়ে থাকে। সো সিপিটি অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে ইউ নিড টু টেক পারমিশন ফ্রম ইউর ইউনিভার্সিটি, গ্রাজুয়েট স্কুল থেকে নেওয়া লাগে, দেন প্রফেসরের থেকে নেওয়া লাগে, প্রিসাইসলি অ্যাডভাইজার থেকে হচ্ছে আমাদের সিপিটির জন্য পারমিশনটা নেওয়া লাগে। অ্যান্ড দেন এটা প্রসেস হতে 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 অলমোস্ট 3 উইকস লেগে যায়। অ্যান্ড আমি হচ্ছে আসলে শিওর না অন্যান্য ইউনিভার্সিটিতে কেমন হয়, বাট ভার্জিনিয়া থেকে যেটা হয় যে হচ্ছে ফার্স্টে হচ্ছে দুইটা অ্যাপ্রুভাল লাগে। সো বিফোর ওকে। সিপিটি আরেকটা আরেকটা জিনিসের অ্যাপ্রুভাল লাগে, সেটা হচ্ছে যে থ্রু ইউর অ্যাডভাইজার যাবে হুম একটা অ্যাপ্রুভাল যে হ্যাঁ ও হচ্ছে ইন্টার্নশিপ করতে যাচ্ছে টু দিস কোম্পানি। অ্যান্ড ওকে আমি অ্যাপ্রুভ করলাম, দেন হচ্ছে গ্রাজুয়েট স্কুলে ওই ফর্মটা পাঠাতে হয় আর কি। দেন ওইটা অ্যাপ্রুভ করে, দেন ওরা হচ্ছে সিপিটির একটা ফর্ম দেয় যেটা হচ্ছে আমাদের ফিল আপ করে দেন ওইটার জন্য আবার অ্যাপ্লাই করা লাগে ফর ইন্টার্নশিপ। সো ডিফারেন্ট ইউনিভার্সিটিসে হয়তো বা ডিফারেন্ট প্রসিডিউর ফলো করতে পারে, বাট এই তো। অ্যান্ড হচ্ছে অবভিয়াসলি অফার লেটার লাগবে কোম্পানির হুম। ওয়াইল অ্যাপ্লাইং ফর সিপিটি, কোন লোকেশনে আছে। দেন হচ্ছে সিপিটি পর হচ্ছে ওই ইভেন আফটার ইউ গেট ইউর সিপিটি জব শুরু করা যায় না আনটিল দ্য ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন প্রসেস। তো ওকে। ওইটার একটা ওইটার একটা প্রসেস থাকে যে কোম্পানিতে জয়েন করার প্রবাবলি 1 উইক আগে থেকে শুরু হয়ে যায় ব্যাকগ্রাউন্ড প্রসেসিংটা, হুম ব্যাকগ্রাউন্ড হুম। ভেরিফিকেশন প্রসেসিং, যেখানে হচ্ছে অনেক ইনফরমেশন দিতে হয়। লাইক ইভেন আন্ডার গ্রাজুয়েট ইনস্টিটিউট থেকে হচ্ছে যদি আমি রেফারেল দিয়ে থাকি তাদেরকে কল করা হয়, মেইল করা হয়। যেমন আমার ক্ষেত্রে হয়েছিল যেটা, সেটা হচ্ছে যে আফটার সিপিটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আমার ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন হচ্ছিল। তো আইওটি রেজিস্টার অফিসে হচ্ছে আমার একটা ইনফরমেশন, মানে আইওটি হচ্ছে হুম ওদের হুম। হচ্ছে মেইল অ্যাড্রেসটা দেওয়া হয়। তো দেখা যায় যে হচ্ছে আইওটি রেজিস্টার অফিসে ওরা মেইল করলে ওইখান থেকে কোনো রিপ্লাই পায় না। তো এইটা একটা প্রবলেম হয়ে যায়। ওকে। এন্ড ইভেন হচ্ছে আমার আহ, আগের যে প্রিভিয়াস যে কোম্পানি ছিল ওইখানে হচ্ছে দেখা যায় যে আমি যে বসের আন্ডারে কাজ করছিলাম হুম হুম। উনি হচ্ছে বেসিক্যালি জব ছেড়ে দেয়, মানে উনি একটা ডিফারেন্ট পজিশনে যায়, সো ওনার মেইল অ্যাড্রেস চেঞ্জ হয়ে যায় যেটা আমি জানতাম না। সো আমি যে মেইল অ্যাড্রেসটা জানতাম Yeah. ওইটা দিয়ে দেই। সো এই দুইটা জায়গায় হচ্ছে প্রবলেম হয়। সো এইগুলো হচ্ছে আমার আগে আবার আবার ঠিক করা লাগে আর কি, আমার আইআইটি তে আবার মেইল করা লাগে যে আমার হচ্ছে এখানে আমি ইন্টার্নশিপ করছি, একটা মেইল আসছিল প্রবাবলি, সো কাইন্ডলি চেক দ্যাট এন্ড রিপ্লাই সো দ্যাট আমার প্রসেসটা তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এন্ড সেম ক্ষেত্রে হচ্ছে আমার প্রিভিয়াস জবেও এখানে হচ্ছে আমি এরকম জব আমার বসকে হচ্ছে ফোন দেই, ফোন দিয়ে হচ্ছে আমার সাথে একটু কথাবার্তা বলে দেন হচ্ছে আমি বলি যে আমার এরকম এরকম এখানে হচ্ছে ইন্টার্নশিপ করছি আমি, সো দে নিড দিস ইনফরমেশন, কাইন্ডলি প্লিজ রিপ্লাই। তো এই তো। এখন ডিফারেন্ট ইউনিভার্সিটিজে হয়তো বা ডিফারেন্ট প্রসেস থাকতে পারে, বাট ভার্জিনিয়া থেকে ইটস মেইনলি কোয়াইট, আই মিন কোয়াইট সিম্পল। জাস্ট একটা অ্যাপ্রুভাল পাওয়া লাগে হচ্ছে ফ্রম ইউর অ্যাডভাইজার, দেন গ্রাজুয়েট স্কুলে যায়, গ্রাজুয়েট স্কুল অ্যাপ্রুভস ইট, দেন তারা সিপিটিটা পাঠায়, এন্ড দেন সিপিটির একটা ফর্ম থাকে, কাইন্ড অফ নট দ্যাট লং আই গেস, ফর্মটা আমার ঠিক খেয়াল নাই, probably ছোট একটা ফর্ম থাকে, ইনফরমেশন দেওয়া লাগে, দ্যাটস অল। তো যারা জানে না, সিপিটি হচ্ছে কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং। এক্ষেত্রে তোমার ইন্টার্নশিপের সাবজেক্টটা অবশ্যই
তোমার পোস্ট রেলেভেন্ট হতে হবে, মেজর রেলেভেন্ট হতে হবে। হুম হুম আহ, তোমরা তো দুজন সিপিটি তে ইন্টার্নশিপ করেছো, ওপিটি তে ইন্টার্নশিপের যে সুযোগটা আছে এটা কি তোমরা জানো? ও, আরেকটা জিনিস আমি অ্যাড করতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে অবভিয়াসলি সিপিটির জন্য অ্যাপ্লাই করলে হচ্ছে দেখা যায় I-20টা চেঞ্জ হয় আমাদের। হুম সো হুম ওইটা হচ্ছে I-20 ডেট, আমি সিপিটি ডেটটা হচ্ছে আমাদের I-20তে হচ্ছে যে নতুন করে মডিফাই করা হয়। তো ওইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ হচ্ছে আমি যেটা বললাম যে যখন হচ্ছে জব স্টার্ট করব ফাইনাল উইকে ওরা হচ্ছে যে মানে লাস্ট লাস্ট উইকটাতে ওরা হচ্ছে যে আমাদের I-20টা আবার নেয়। আই ডোন্ট নো এই HNTB তে এটা কি নেয় কিনা, বাট দেখা যায় যে আমার কোম্পানিতে নিয়েছিল। সো ওরা হচ্ছে লাস্ট বার দেখে যে আমার I-20তে হচ্ছে আমার সিপিটি লাস্ট ডেটটা মেনশন করা আছে কিনা। সো ওকে। এইটা খুবই ইম্পর্টেন্ট, আই মিন ফর F1 স্টুডেন্টস অবভিয়াসলি। সো সিপিটি অ্যাপ্লাই এর সময় তখন হচ্ছে I-20টার কথাও আর কি, মানে আই মিন I-20তে যে আমার সিপিটি ডেটে ইনক্লুড হবে বা সিপিটি ডেট চেঞ্জ হবে বা এরকম কিছু I-20 চেঞ্জ হবে, এটা হচ্ছে আমার গ্রাজুয়েট স্কুলে জানানো লাগে আর কি। তো বেসিক্যালি যদি আমি একটু অ্যাড করি, যে সিপিটিটাতে মেইনলি এটাই দেখা হয় যে আমার একটা সেমিস্টার শেষ হওয়ার পরে আর একটা সেমিস্টার স্টার্ট হওয়ার মধ্যে যে টাইমটা আছে, ওই টাইমে যে আমি হুম ইন্টার্নশিপটা করছি এটা যেন আমার ক্লাস টাইমের সাথে ক্ল্যাশ না করে। বিকজ যখন আমি অ্যাজ অ্যান F1 স্টুডেন্ট স্টাডি করছি, বা অনেকে অনেকে অ্যাসিস্ট্যান্টশিপ আছে, তারা 20 আওয়ার্স তাদের লিমিট ওয়ার্ক আওয়ার্স, সো তার বেশি তারা কাজ করতে পারবে না অন ক্যাম্পাস। অ্যান্ড স্টুডেন্ট যারা অ্যাসিস্ট্যান্টশিপে নেই তারাও অন ক্যাম্পাস জব করতে পারবে। সো অফ ক্যাম্পাস করতে গেলে তাদেরকে এই সিপিটিটা নিতে হয়, কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং। এবং এটা বেসিক্যালি I-20টাই আপডেট হয়, আপডেট হয়ে ওখানে যে লাস্ট ডেটটা ওইটা ইম্পর্টেন্ট, কারণ এই লাস্ট ডেট যদি হচ্ছে আমার সেমিস্টার স্টার্ট ডেটের সাথে ক্ল্যাশ করে, উইচ মিনস আই এম ভায়োলেটিং দ্য রুলস ফর দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। এটার জন্যই সিপিটিটা খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস মেনশন করব, কোঅপ নামে একটা অপশন আছে, আমি যেটা হুম অ্যাপ্লিকেশন করার সময় দেখেছিলাম। বেসিক্যালি কোঅপ করার টাইমে আমি একটা কোর্স নিতে পারবো, মানে আমি এজ স্টুডেন্ট হিসেবে একটা কোর্স নিতে পারবো এবং তার পাশাপাশি আমি 40 আওয়ার্স ওয়ার্কও করতে পারবো। আহ, এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ইন্টার্নশিপ অ্যান্ড কোঅপ। আর ওপিটির ক্ষেত্রে আফিফ ভাই বলছিল যে হুম হুম। ইন্টার্নশিপও করা যায়, যেটা আমি একদমই জানতাম না, আজকে প্রথম জানলাম। আমি জাস্ট এটাই জানতাম যে ওপিটিটা হচ্ছে আফটার মাই গ্রাজুয়েশন, গ্রাজুয়েশনের পরে আমি স্টেম ওপিটি মিনস 3 বছর আমি ওয়ার্ক পারমিট পাবো। আপাতত আমি এইটুকুই নলেজ জানি। না, এইখানে আমার খেয়াল হয়েছে যে জিনিসটা, সেটা হচ্ছে যে দের ইজ টু টার্মস। একটা হচ্ছে প্রি কমপ্লিশন ওপিটি, একটা হচ্ছে পোস্ট কমপ্লিশন ওপিটি। সো প্রি কমপ্লিশন ওপিটিটা হচ্ছে যে আমি যদি আমার কমপ্লিশনের গ্রাজুয়েশনের আগে আমি অ্যাপ্লাই করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমি প্রি কমপ্লিশন ওপিটি ইউজ করতে পারবো। আর আমি যদি গ্রাজুয়েশনের পরে জবের জন্য যাই, তখন আমি পোস্ট কমপ্লিশন ওপিটি ইউজ করবো আর কি। তো আমরা হলো একটু এখন পার্সপেক্টিভের জন্য প্রাইভেট ভার্সেস পাবলিক নিয়ে কথা বলবো। প্রভাকে দিয়ে শুরু করবো। তোমার ইন্টার্নশিপের ক্ষেত্রে একটা আই গেস, যেহেতু তুমি প্রাইভেট সেক্টরে ছিলা, টিপিক্যাল ওয়ার্ক ডে কিরকম ছিল যদি আমরা একটু অপশন করতাম? সো এটা 9 to 5 জব, রেগুলার 9 to 5 জব, বাট আমি বলবো ওয়ার্ক ফ্রম হোম করার অনেক সুযোগ আছে। আম, আমি আমার যে ম্যানেজার ছিল, হুম হুম সো আমি বেসিক্যালি যে দুইটা প্রজেক্টে কাজ করেছি, দুজন ডিফারেন্ট ম্যানেজার ছিল। তো তাদের মধ্যে একজন ম্যানেজার, আমি তাকে এভরিডে অফিসে দেখেছি 9 to 5, এবং আরেকজন ছিল যে অফিসে উইকলি 1 or 2 ডে আসতো, বাট 9 to 5 সে ফুল টাইম টিমসে বা অনলাইনে অ্যাভেলেবল থাকতো। সো বেসিক্যালি আমি যেটা বলবো, একটু সিনিয়র লেভেলে গেলে ওয়ার্ক হুম ফ্রম হোমটা নেয় অনেকে, এবং দ্যাট ইজ কমন। বাট জুনিয়র লেভেলে তারা এক্সপেক্ট করে যে সবাই 9 to 5 এভরিডে আসবে। আর ফ্রাইডে একটু চিল ডে, ফ্রাইডে অনেকেই আগে আগে চলে যায়। অ্যাজ এন ইন্টার্ন আমি 5 পর্যন্তই থাকতাম, আমার চলে যেতে ইচ্ছা করতো, বাট আমি থাকতাম 5 পর্যন্ত। আর আহ, আর একটা জিনিস মেনশন করব, ওয়ার্কলোড বলতে এটা ডিপেন্ড করে হচ্ছে ক্লায়েন্টের উপরে। হুম হুম একটা ক্লায়েন্টের ডেডলাইন থাকে,
সো আমার ক্ষেত্রে এরকম হয়েছিল, আমার কিছু দিন গিয়েছে যে আম, আমার কাছে তেমন কোনো সিগনিফিকেন্ট কাজ ছিল না। এরকম হয়েছে যে আমাকে ট্রেনিং এর কিছু স্টাফ দিয়েছে, আমি শিখছি, জানাচ্ছি, কিন্তু আমার একটা ডেলিভারেবল কোনো ওয়ার্ক ছিল না। আবার এরকম হয়েছে যে আমি যেটা বললাম, দুইটা প্রজেক্টে কাজ করেছি, দুইটা দুইটা ম্যানেজারের কাছ থেকে আমি সেম ডেতে হিউজ পরিমাণ ওয়ার্কলোড পেয়েছি। সো তখন আমার একটু ব্যালেন্স করতে যে একটু ক্রিটিক্যালিটি ফেস করেছি। বাট ইয়েস, ডেডলাইন অবশ্যই আমরা সবসময় খেয়াল রেখেছি যে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট ওটা ফুলফিল হয় এবং ডেডলাইনটা আমরা মিট করতে পারি। তো আমার ক্ষেত্রে যেটা হয় যে একটু ডিফারেন্ট, কারণ আমাদের যেটা দেখা গিয়েছিল যে আমাদের প্রজেক্টটা এমন ছিল যে যেহেতু প্ল্যানিং ফেজে, সো অনেক কিছুই চেঞ্জ হচ্ছিল। আই মিন আমার কিছু ডেলিভারেবলস ছিল, বা আমার টাস্ক যেগুলো ছিল ওগুলো হচ্ছে অলমোস্ট লাইক এক উইক পর পর চেঞ্জ করা হতো, যে এই প্রবলেমস ক্রিয়েট হচ্ছে বা এরকম কিছু। তো আমার দেখা যেত যে হচ্ছে যে বাই উইকলি প্রেসার পড়ে যেত, যে আমার একটা উইক হচ্ছে অনেক রিল্যাক্স যাইতো, আর দেখা যেত নেক্সট উইকে হচ্ছে আমার মিটিং গুলা পড়ে যাচ্ছে অনেক, দেন হচ্ছে আমার ডেলিভারেবলস থাকতো এই উইকে অনেক বেশি। এভরি উইকে দেখা যেত হচ্ছে যে আমার দুইটা করে ডেলিভারেবলস থাকতো। সো একটা বাই উইকলিতে দেখা যেত যে অনেক মিটিং পড়ে যেত, সো ওই উইকটা অনেক প্রেসার পড়ে যেত। And প্রভা যেটা বললো হচ্ছে যে টিপিক্যাল অফিস যেটা 9 to 5, হুম হুম। আমাদের টাইমটা একটু ফ্লেক্সিবল। আই মিন দেখা যেত যে হচ্ছে যে 9টার দিকে না গেলেও হয়, 9:30টায় গেলেও হয়, বা 10টায় গেলেও হয়। ইটস লাইক ইভেন আমার ম্যানেজারও অনেক ফ্লেক্সিবল ছিল। সো ওকে। ও যেটা আমাকে বলছিল যে আমি হচ্ছে ইভেন আমার ফার্স্ট ডেতে যখন হচ্ছে আমাদের ম্যানেজার সাথে কথা হয় এন্ড দেন অফিস ট্যুরটা হয় সবকিছুর পর চলে যাবো, তখন হচ্ছে আমি ওকে জিজ্ঞেস করি যে ইজ ইট নেসেসারি টু বি দ্য অফিস ফ্রম 9 to 5, লাইক 8 আওয়ার্সই হচ্ছে আমার একদম অফিসে ডেডিকেটলি থাকা লাগবে কিনা। তো বলে যে ইটস আপ টু ইউ, তোমার যে কাজগুলো থাকবে সেগুলো হচ্ছে তুমি টাইমলি জমা দিবা, ডেডলাইনের মধ্যে জমা দিবা, তাইলেই হবে। ইট ডাজন্ট ম্যাটার তুমি হচ্ছে সকাল 8টায় আসো বা সকাল 10টায় আসো, বা ইভেন নট নেসেসারি যে তুমি একদম 8 ঘন্টাই থাকতে হবে। তোমার কাছে কাজ যদি আগে শেষ হয়ে যায়, দের ইজ নো নিড টু লাইক 1 ঘন্টা তুমি এখানে বসে থেকে কি করবা, তোমার 7 ঘন্টা হয়ে গেছে, তুমি 7 ঘন্টা শেষ করে চলে যাও। তো এরকম ফ্লেক্সিবল ছিল। আর কিছু কিছু দিন হ্যাঁ দেখা যেত যে অনেক কাজ পড়ে যেত, তখন দেখা যেত যে একদম ইভেন 5টার মধ্যে আমার শেষ হতো না, 5:30 বেজে যাচ্ছে, আমি তখনও কাজ করতেছি। সো এন্ড আরেকটা যেটা ছিল যে হ্যাঁ, প্রত্যেক উইকে হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম ছিল আমাদের একদিন। ওকে। সো একটা দিন হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম থাকতো, তো ইউজুয়ালি যেটা দেখা যায় যে সবাই হচ্ছে শুক্রবারটা নেয়। তো লাইক যদি 3 ডেজ পাওয়া যায়, কিন্তু আমার যে প্রবলেমটা হয়ে গেছিল সেটা হচ্ছে যে আমার ম্যানেজার হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম নিত মানডেতে, তো আমি হচ্ছে শুক্রবার নিতে পারতাম না। তো দেখা যেত যে শুক্রবারে পুরো অফিস ফাঁকা, আমি আর আমার ম্যানেজার জাস্ট আমরা দুজন কাজ করতাম। এটা একদিক দিয়ে ভালো ছিল, মানে হুম। দেখা যেত পুরো অফিসে কেউ না থাকলে কাজ অনেক ভালো হতো। তো আমি দেখা যাইত হ্যাঁ। হচ্ছে শুক্রবার অনেক বেশি কাজ করে ফেলতাম, একবারে যত প্রেশার নেওয়া যায় শুক্রবারে নিয়ে, দেন হচ্ছে মানডে অফ থাকতো, দেন আবার টিউসডে থেকে স্টার্ট করতাম, এরকম করতাম আর কি। বাট হ্যাঁ, বাই উইকলি প্রেশার পড়তো একটা মাঝে মাঝে। অ্যান্ড ইউজুয়ালি অত একটা মানে ওরা আমি যেটা দেখলাম গভর্নমেন্ট এজেন্সি প্রবাবলি অনেক ফ্লেক্সিবল বুঝলে, অ্যান্ড সবাই কাইন্ড অফ এরকম। জাস্ট কিছু কিছু উইকসে হচ্ছে যে কয়েকজন অনেক প্রেশার থাকে, তখন হচ্ছে মোটামুটি অন্যান্য টাইমে মোটামুটি হ্যাঁ নর্মাল ফ্লোতে ওরা কাজ করতে থাকে, উইচ ইজ গুড। হুম হুম। আম, ডিউরিং দ্য ইন্টার্নশিপ তোমাদের এরকম কোনো স্পেসিফিক মেন্টর ছিল কিনা, বা যে যেটা হয় ইউজুয়ালি যে যখনই ওরা একজন ইন্টার্নকে অনবোর্ড করে, ওরা একজন মেন্টরকে হচ্ছে অ্যাসাইন করে দেয় যে হি অর শি উইল মেন্টর ইউ থ্রু আউট দ্য প্রসেস। সো এরকম কেউ ছিল কিনা তোমাদের ক্ষেত্রে? যদি প্রভা ফার্স্টে শেয়ার করো। সো আমি বলবো আমাকে একজন সুপারভাইজার অ্যাসাইন করে দেওয়া হয়েছিল। বেসিক্যালি তার কাছ থেকে আমি একটা নিউ সফটওয়্যার শিখি, সিনক্রো, যেটা হুম আমি আমার ইন্টার্নশিপে কোনো প্রজেক্ট আমি ইউজ করি নাই, বাট ওটা আমি শিখেছি থ্রু আউট মাই ইন্টার্নশিপ। সো অ্যান্ড সেই হচ্ছে একদম শুরু থেকে আহ, কোথায় টাইম কার্ড থেকে স্টার্ট করে কি কি ট্রেনিং নিতে হবে, হুম হুম। কিভাবে কখন আসতে হবে, কি কার্ড ইউজ করতে হবে, অ্যান্ড সবার সাথে পরিচিত হওয়া, এভরিথিং সে হ্যান্ডেল করেছে। সো এবং তার কাছ থেকে আমি ট্রেনিং নিয়েছি, প্লাস
আমি ছোট থেকে ছোট প্রবলেমেও তার কাছে গিয়েছি যে ওকে আমার আজকে একটু লেট হবে, বা আজকে আমার ওয়ার্ক ফ্রম হোম নিতে হবে, বা আমি আজকে একটু বেশি কাজ করে কালকে একটু কম টাইম স্পেন্ড করতে পারি কিনা, এই টাইপের সবকিছু আমি তার কাছে এক্সপ্লেন করেছি, তাকে জানিয়েছি। অ্যান্ড এটা ছাড়াও এটা ছিল আমাকে অ্যাসাইন করে দেওয়া সুপারভাইজার। ওকে। বাট এটা ছাড়াও কাজ করতে যে এবং নেটওয়ার্কিং এর থ্রুতে আমি কিছু আহ, মানুষের সাথে পরিচিত হয়েছি যারা আমি বলবো আমার মেন্টর হিসেবে কাজ করেছে। যেমন আমি যে দুটো প্রজেক্টে কাজ করেছি তার হুম। মধ্যে একজন ম্যানেজারের সাথে আমার খুবই ভালো রিলেশন বিল্ড আপ হয়েছে। ইভেন তার কাছ থেকেও আমি নেক্সট কোর্সেস কি কি নিতে পারবো, ইভেন আফটার গ্রাজুয়েশন আমি কিভাবে ইন্ডাস্ট্রি সার্চ করতে পারি, কি কি জবের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে পারি, এই সম্পর্কেও হচ্ছে গাইডেন্স আমি তার কাছ থেকে পেয়েছি। সো যদি কাজ অ্যাকচুয়ালি নেটওয়ার্কিং এর থ্রুতে, ইটস নট লাইক যে অ্যাসাইন করে দিবে সেই জাস্ট তোমার মেন্টর। নেটওয়ার্কিং এর থ্রুতে বা কাজ করতে করতে অ্যাকচুয়ালি যার সাথে বন্ডিংটা হয়ে যায় তার থেকে আসলে অনেক কিছু জানা যায় এবং অনেক ডিরেকশন পাওয়া যায়। So I was grateful for that. তো তো আই গেস, হ্যাঁ, জানি বল। আমার ক্ষেত্রেও কাইন্ড অফ সেম ছিল যে আমার হচ্ছে একটা ম্যানেজারের আন্ডারে দেওয়া হয়। তো আরেকজন ছিল হচ্ছে ও আমার সুপারভাইজার ছিল। তো ম্যানেজারের যে কাজটা ছিল সে হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাকে টাস্ক গুলা দিয়ে দিত, যে আহ, একটা কাইন্ড অফ ডেলিভারেবলস, যে এই ডেডলাইনের মধ্যে তুমি হচ্ছে আমাকে হুম। এই টাস্কটা করে দিবা। সো টাস্ক ওয়ান এই উইকে, টাস্ক টু হচ্ছে নেক্সট উইকে, এরকম করে হচ্ছে মোটামুটি আমার হচ্ছে 2 মান্থসে যা যা করা লাগতো সবগুলা দিয়ে দিত। বাট আমাকে হেল্প করতে হচ্ছে আমার সুপারভাইজার বেসিক্যালি। সো ওই তো দেখা যেত যে আমাকে হচ্ছে টাস্কে লিখে দিছে যে তুমি হচ্ছে ডু দিস টু আইডেন্টিফাই সামথিং, বাট ওইটা আমি কেমনে করব বা কোন অ্যাপ্রোচে যাব, কোন প্রসিডিওরে গেলে আমার জন্য বেটার হবে, এগুলো হচ্ছে আমি আমার সুপারভাইজারের কাছ থেকে শুনে নিতাম। ওকে আমি বলতাম যে আমাকে তো এই কাজটা দিছে, যেটা হচ্ছে এত তারিখে ডেডলাইন, তো আমি এই অ্যাপ্রোচে যাব নাকি হচ্ছে এভাবে এভাবে যাবো। সো ও আমাকে হচ্ছে বুঝাই দিত, কারণ বেসিক্যালি প্রজেক্টের ইন ডিটেলস জিনিসটা আমি ওর কাছ থেকে বুঝতাম, যে আমাদের প্রজেক্টে কি কি হচ্ছে বা এতদিন পর্যন্ত কি কি কাজ হইলো। কারণ দেখা যায় যে আমরা তো ইন্টার্নরা এসে প্রজেক্টের একটা মিডল ফেজে, একটা প্রজেক্টের যে কোনো একটা ফেজে এসে আমরা হচ্ছে জয়েন করি, যে এই টাইম থেকে আমরা প্রজেক্টে হেল্প করা স্টার্ট করতেছি। সো তখন হচ্ছে ওরা দেখা যায় যে সুপারভাইজার হেল্প করে আমাকে ফার্স্টে আগে ইনিশিয়ালি প্রজেক্টটা বোঝানোর জন্য, যে আমরা কি কি কাজ করতেছি, দেন কোন ফেজে এখন আছি, তুমি কি করবা, তোমার মেইন রোলটা কি থাকবে। তো এগুলা বুঝা দেন, প্রত্যেকটা টাস্কে ওর কাছ থেকে হেল্প নেওয়া। প্রভা যেটা বললো যে আহ, অন্যান্য কলিগদের সাথেও কথা বলা বা অন্যান্য কলিগদের সাথে ইন্টারাক্ট করা, ওদের সাথে কথা বলে দেন হচ্ছে যে ইউ গেট টু নো আ লট। এখন আমার যে আমি যেটা ছিলাম, আমি হচ্ছে কার্সাইড ম্যানেজমেন্ট ডিভিশনের আন্ডারে ছিলাম। এখানে হচ্ছে এট দ্যাট মোমেন্ট হচ্ছে টোটাল 3টা প্রজেক্ট চলছিল, প্রবাবলি, ইয়া, ইফ আই এম নট রং। আমি একটা প্রজেক্টে ছিলাম, আর একটা প্রজেক্ট ছিল হচ্ছে ফ্রেট ট্রান্সপোর্টেশন রিলেটেড, আরেকটা ছিল হচ্ছে ইউজ ট্রিট রিলেটেড। তো আমি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট যারা ওই প্রজেক্টে কাজ করতো ওদের সাথে গিয়ে এরকম কথা বলতাম যে এই প্রজেক্টে কি কি টাইপের কাজ হচ্ছে, টু গেট আ আইডিয়া অফ, ঠিক আছে, এই টাইপের প্রজেক্ট গুলো হচ্ছে। তো যখন হচ্ছে আই মিন যদি আমি পরে ফুল টাইম জবের জন্য অ্যাপ্লাই করি তাহলে আমি বুঝতে পারবো যে ঠিক আছে এই টাইপের প্রজেক্ট হচ্ছে। দিস ইজ জাস্ট একটা সেকশনে কার সাইড ম্যানেজমেন্টে, এরকম ট্রান্সপোর্টেশন প্ল্যানিং আছে, ট্রান্সপোর্টেশন ডিজাইনিং টিম আছে। তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কয়েকদের সাথে যদি কথা বলা হয়, তাহলে হচ্ছে ওই ডিফারেন্ট প্রজেক্ট গুলা নিয়ে জানা যেত। সো আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে ডিসি তে হচ্ছে যে একটা ওপেন স্ট্রিট যে টাইপের হয় আর কি, ওপেন স্ট্রিট ডিসি বলো ওইটাতে, ওখানে হচ্ছে দেখা যায় যে ডিফারেন্ট কোম্পানিজ ওদের হচ্ছে হুম। ডিফারেন্ট আইডিয়াস গুলো প্রমোট করার জন্য যায় আর কি। তো কিছু অ্যাভিনিউতে ওরা হচ্ছে এরকম হচ্ছে ওদের স্টল বসায় হচ্ছে যে ওদের কোনো আইডিয়াস ওরা হচ্ছে প্রমোট করে, বা কোনো হচ্ছে কোনো গ্যাজেটস বা আইটেমস যদি ওরা কোনো কিছু ইনভেন্ট করে ওগুলো হচ্ছে ওরা প্রমোট করে। সো আমার প্রজেক্টের বাইরে আরেকটা প্রজেক্ট ছিল ফ্রেট ট্রান্সপোর্টেশন রিলেটেড। ওইটার একটা আহ, কি বলবো একটা আইডিয়া জেনারেট করার জন্য এরকম হচ্ছে ওপেন স্ট্রিটে ওরা হচ্ছে ছিল। So, ওইখানে আমি ভলেন্টিয়ার করেছিলাম। সো এইগুলা হচ্ছে মানে এই অপশনস গুলো খুলে তখনই, ওয়েন ইউ ইন্টারেক্ট উইথ ডিফারেন্ট পিপল ইন অফিস, জাস্ট নট
মানে আই মিন খালি যে সুপারভাইজারের থেকে হেল্প নিতে হবে তা না, ইউ টক উইথ ডিফারেন্ট পিপল, দেন হচ্ছে যে তুমি আরো নতুন কিছু জানতে পারবে অ্যান্ড প্রবাবলি হেল্প দেম ইন সাম ওয়ে। এটা একটা। অ্যান্ড প্রভা যেটা বললো সেম সিচুয়েশন কাইন্ড অফ, লাইক ও হচ্ছে একজনের সাথে কথা বলে বা একটা কলিগের সাথে কথা বলে ও হচ্ছে এই নেক্সট সেমিস্টার কি কি কোর্সেস নেবে বা কেমনে ইন্ডাস্ট্রি গুলা হচ্ছে আরো প্রপারলি সার্চ করতে পারবে। তো এরকম হচ্ছে আমিও হচ্ছে কয়েকজনের সাথে কথা বলছিলাম, সো ওয়ান অফ দেম ওয়াজ রিয়েলি ফ্রেন্ডলি। তো তাকে আমি বলতেছিলাম যে আমার হচ্ছে মাস্টার্স এর পর এই ইচ্ছা, আমার একটু লাইন চেঞ্জ করার ইচ্ছা। আই মিন এখন যে আমি যে লাইনে কাজ করতেছি এখান থেকে একটু সরে যাওয়ার ইচ্ছা। So ও হচ্ছে আমাকে লিঙ্কডইনে এরকম কানেক্ট করে দেয় আরেকজনের সাথে যে ও হচ্ছে এই রিলেটেড কাজ করতেছে, ইউ ক্যান রিচ আউট টু হিম। তো এরকম কানেকশনস তো আসলে আহ, হয় যদি হচ্ছে ইন্টারেক্ট করা হয় ডিফারেন্ট পিপলস এর সাথে, নেটওয়ার্কিং বাড়ে। So, yeah, that's all. তো তোমরা আন্ডারগ্রেড বলি অথবা মাস্টার্স এ বলি যে নলেজ বেসটা অ্যাকোয়ার করছো, সেটা যখন তুমি ইন্টার্নশিপে জয়েন করো, ওই ক্ষেত্রে কাজের রেলেভেন্সিটা কিরকম ছিল ওই যে নলেজ বেসটা ছিল তোমাদের ওই টাইমে? এবং এটা কি আদৌ রেলেভেন্ট ছিল, অথবা মোর অফ লাইক ইউ লার্ন মোস্ট অফ দ্য স্টাফ ডিউরিং ইউর ওয়ার্কিং ডিউরিং ইউর টাইম ইন্টার্নশিপ? আর যে লাইনটা, সো অ্যাজ আই সে যে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এর যে সেগমেন্টটা ওইটা থেকে একটু সরে আসছিলাম আমি। আমার প্রজেক্ট ছিল একটু ডিফারেন্ট। তো আমার প্রজেক্টটা মেইনলি ছিল হচ্ছে যে ডিসি তে হচ্ছে রেসিডেন্সিয়াল পার্কিং পারমিট দেওয়া টু হুম। রেসিডেন্সিয়াল অ্যাড্রেসেস। তো ওদের যে প্রবলেমটা ছিল হচ্ছে দেখা যাচ্ছে ওদের কিছু নন রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে ওরা পার্কিং পারমিট দিয়ে রাখছে, দেওয়া আছে আর কি। সো যেটা আসলে হওয়া উচিত না, কারণ রেসিডেন্সিয়াল পার্কিং পারমিটটা মেইনলি রেসিডেন্সদের জন্য থাকবে আর কি, নট নন রেসিডেন্স। তো আমার মেইন ফোকাসটা ছিল হচ্ছে যে টু হেল্প দেম ভিজুয়ালাইজ যে কোন কোন জায়গায় এই প্রবলেমস গুলো হচ্ছে, অ্যান্ড দেন ওইটার বেসিসে আমি হচ্ছে একটা পলিসি রেকমেন্ড করব ওদেরকে যে এই অ্যাপ্রোচটা নেওয়া উচিত, এরকম করা উচিত, বা একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট করা যেটা ওদেরকে হেল্প করবে টু ফার্দার নেভিগেট যে আর যাতে এরকম প্রবলেমস না হয়। অ্যান্ড এইটার সাথে আরেকটা যেটা কোম্পানি যুক্ত ছিল তারা হচ্ছিল ডিএমভি। তো ডিএমভিও বেসিক্যালি হচ্ছে আই মিন যে পার্কিং পারমিটটা এটা টিকিটিং এর যে ব্যবস্থাটা এইটা ওকে। আসলে ডিএমভি করতো। তো ডিএমভির সাথেও আমাদের হচ্ছে কমিউনিকেট করা লাগছে বা ওদের সাথে কাজ করা লাগছে। মেইনলি এখানে আমি হচ্ছে help করছিলাম যে ডিএমভি যে পার্কিং পারমিটের ওদেরও একটা ডিফারেন্ট পার্কিং পারমিটের অপশন ছিল, সেটা নিয়ে দেন হচ্ছে আমাদেরটাকে ফিক্স করা। বাট আমার যে থিসিস বা আমি যে প্রজেক্টে কাজ করি এগুলা হচ্ছে এটার সাথে ম্যাচ করে না ইউজুয়ালি। তো পলিসি রেকমেন্ডেশন ক্রিয়েট করা এটা কাইন্ড অফ বলবো হচ্ছে যে একদম লাস্ট স্টেজ একটা প্রজেক্টের, যে ঠিক আছে আমাদের প্রজেক্টের সবকিছু ডান, দেন আমরা পলিসি রেকমেন্ড করছি কাইন্ড অফ। সো আমি যেই লাইনে কাজ করি সেটা দেখা যায় যে হচ্ছে যে একটা প্রজেক্টের একদম ইনিশিয়াল স্টেজ থাকে ডিজাইনিং বা প্ল্যানিং যেটা, তো ওইটা থেকে সরে গিয়ে আমি একদম লাস্ট স্টেজে কাজ করছি। সো আর ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, বাট অনেক কিছু শিখছি আর কি। সো কেমনে পলিসি রেকমেন্ড করতে হয় অ্যান্ড হাউ টু ডিল উইথ ক্লায়েন্টস। দেখা যায় যে ডিজাইনিং ফেজে গেলে যে ক্লায়েন্টস এর সাথে আহামরি রকম ডিল করতে হবে না, ইউ আর ডিজাইনিং ইট অ্যান্ড দেন পরের যে টিমটা থাকবে যারা হচ্ছে পরের সেগমেন্ট নিয়ে কাজ করবে তাদেরকে হচ্ছে সাবমিট করা বা এরকম থাকে আর কি ইউজুয়ালি, অথবা একদম ফার্স্টে ক্লায়েন্টস এর সাথে ডিল করে নিতে হয়। বাট পলিসি রেকমেন্ডেশনের ক্ষেত্রে যেটা হয় যে পাবলিক ইনভলভমেন্টটা, যেটা আমার আগে কখনো এক্সপিরিয়েন্স ছিল না, যে পাবলিকের সাথে ইনভলভ হওয়া। আমি একটা পলিসি রেকমেন্ড করলাম, দেন হচ্ছে আমার সার্ভে করতে যাওয়া লাগতো। হুম। 2 দিন বা 3 দিন আমি এরকম সার্ভে করেছিলাম। সো ওখানে গিয়ে আমার রেসিডেন্সের সাথে কথা বলা লাগতো অ্যান্ড ট্রাই টু কনভিন্স দেম যে এইটা এভাবে আমি যদি এখন চেঞ্জ করি ইট উইল বি বেটার ফর ইউ, অথবা পুরো হোল ব্লকের জন্য বা পুরো জোনটার জন্য। সো এইটা একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল। সো দিস ইজ গুড, বাট একটু ডিফারেন্ট লাইনে ছিলাম আমারটা আর কি, মানে একটু ডিফারেন্ট হয়ে গেছে আর কি। সো প্রভার ক্ষেত্রে আসলে ক্লাসরুম এবং অফিস দুইটার ডিফারেন্সটা কতটুক ছিল, মানে গ্যাপটা কতটুক ছিল? আম, আমি যদি রেলেভেন্সির দিক থেকে বলি তাহলে
অ্যাকচুয়ালি যে দুইটা প্রজেক্টে কাজ করেছি ওইটা আমার থিসিস বা কারেন্ট ওয়ার্কের সাথে রেলেভেন্ট ছিল না। আহ, জানবিরটা ছিল যেমন একদম প্রজেক্টের লাস্ট স্টেজ পলিসি রিকমেন্ডেশনস, আমারটা ছিল একদম প্রজেক্টের ফার্স্ট স্টেজ গ্র্যান্ড ডেভেলপমেন্ট। সো ওকে। আমি একদম কাজ করেছি যে প্রজেক্টটা অ্যাকচুয়ালি করা উচিত কি উচিত না, ওই বেনিফিট কস্ট অ্যানালাইসিসটাই আমি করেছি। সো আমার ক্লায়েন্ট ছিল ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন এবং আর একটা প্রজেক্টের ক্লায়েন্ট ছিল আরকানসাস স্টেট ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন। সো দুইটা প্রজেক্টই ছিল যে আমি কারেন্ট যে কাজটা করছি, প্রজেক্টে কাজ করছি মাস্টার্সে বা আমার আন্ডারগ্রেড থিসিসে যেটা করেছি, ওটার সাথে আমার ইন্টার্নশিপ প্রজেক্টের রেলেভেন্সিটা খুবই কম ছিল। আর আমি যে দুটো প্রজেক্টে কাজ করেছি সেটার ক্লায়েন্ট ছিল হচ্ছে, একটা ক্লায়েন্ট ছিল ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন এবং আরেকটা ছিল আরকানসাস স্টেট ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন। এবং জানবি যেটা মেনশন করেছিল ওটা ছিল একদম প্রজেক্টের লাস্ট স্টেজ পলিসি রিকমেন্ডেশনস, বাট আমার ক্ষেত্রে ছিল এটা হচ্ছে একদম প্রজেক্টের ফার্স্ট স্টেজ গ্র্যান্ড ডেভেলপমেন্ট স্টেজ, যে প্রজেক্ট অ্যাকচুয়ালি একসেপ্ট হবে কি হবে না। সো আমি একটা প্রজেক্টের বেনিফিটস, প্রজেক্টটা করলে কি কি বেনিফিটস পাবে কমিউনিটি, সেইটা হচ্ছে ডিটারমাইন করেছি এবং ওই প্রজেক্টের কস্ট ডিটারমাইন করেছি। তারপরে বেনিফিট কস্টের একটা রেশিও দেখিয়েছি যে অ্যাকচুয়ালি এই প্রজেক্টটা কি বেনিফিশিয়াল টু দ্য কমিউনিটি অর নট। তো ওকে। আমি যদি একটু ডিটেলসে বলি, তো যেমন আমি যখন হুড রিভার ব্রিজ নিয়ে কাজ করেছি, ওই ব্রিজটার সার্ভিস লাইফটা অলরেডি শেষ। এখন আমি যদি একটা নতুন ব্রিজ রিপ্লেস করতে চাই বা রিহ্যাবিলিট করতে চাই, তাহলে হুম ওই হুম ব্রিজটার জন্য যে যে কস্ট ক্রিয়েট হবে বা ওই ব্রিজটা নতুন কি কি বেনিফিট ক্রিয়েট করবে, সেগুলো আমাকে আইডেন্টিফাই করতে হয়েছে। এটা কাইন্ড অফ একটা আমার এক্সেলের অনেক এক্সপিরিয়েন্স থাকতে হয়েছে। বেশ বড় 57টা 57 টেবিলস নিয়ে কাজ করতে হয়েছে এবং খুঁজে খুঁজে আমাকে বেনিফিটস গুলো স্পেসিফিক টু দ্যাট লোকেশন, আমাকে বেনিফিটস হুম গুলো খুঁজে খুঁজে রিসার্চ করে করে বের করতে হয়েছে। সো এটা আসলে আমার যে ট্রাভেল ডিমান্ড বা আমার কারেন্ট ওয়ার্ক চয়েস মডেলিং, এগুলোর সাথে একদমই অ্যালাইন করে না। বাট কেউ যদি সিভিল ইঞ্জিনিয়ারিং আন্ডারগ্রেডটা করে আসে, আই থিঙ্ক এটা যে কেউ গ্র্যাব করতে পারবে এবং কাজটা করতে পারবে। এটার সাথে আর একটা যেটা বলেছিলাম যে সিনক্রো একটা নতুন সফটওয়্যার শিখেছি, এটা অ্যাকচুয়ালি টোটালি রিলেভেন্ট টু মাই কারেন্ট ওয়ার্ক অর মাই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ইন ট্রান্সপোর্টেশন। কারণ ট্রাফিক কাউন্ট, লেভেল অফ সার্ভিস ডিটারমিনেশনস অ্যান্ড কিভাবে হচ্ছে নতুন একটা ট্রাফিক সিগন্যাল ডিজাইন করা এবং ট্রানজিট সার্ভে ডেটা সেট থেকে পিক আওয়ার ডিটারমিনেশনস অ্যান্ড সেগুলো সফটওয়্যারে ইনপুট দেওয়া, এটার সাথে হচ্ছে আমি ক্লাসরুমের অনেক রেলেভেন্সি পেয়েছি। আনফর্চুনেটলি এটা রিলেটেড আমি স্পেসিফিক প্রজেক্টে কাজ করতে পারি নাই, কারণ তাদের নেক্সট প্রজেক্টটা অগস্টের লাস্টে আসার কথা, মেবি কারেন্টলি চলে আসছে। বাট ইন দ্য মিন টাইম আমি যে হুম। ট্রেনিং ফেজটা পেয়েছি ওইটা খুবই রেলেভেন্ট ছিল আমার কোর্সের জন্য অ্যাকচুয়ালি। এটা থ্রুতে অ্যাকচুয়ালি আমার আন্ডারস্ট্যান্ডিংটা আরো বেড়ে গিয়েছে। সো ক্লাসরুমের যে আন্ডারস্ট্যান্ডিং ছিল সেইটা কিভাবে হচ্ছে রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট হয়, ওইটার আমি হচ্ছে একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। সো ইট ওয়াজ রিয়েলি হেল্পফুল ফর মাই ফিউচার। তো আই গেস লাস্ট কোয়েশ্চেন ইন্টার্নশিপ রিলেটেড। এটা কি দুজনের ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা কি তোমাদের এক্সপেকটেশন কি মিট করছে, এবং তোমরা কি মনে করো যে ইন ফিউচার ওয়েন ইউ আর গোইং ফর ইউর ফুল টাইম ক্যারিয়ার, এটা কোনোভাবে তোমাদের ক্যারিয়ার চয়েস কি ইনফ্লুয়েন্স করবে, অথবা আইদার ওয়ান অফ ইউ ওয়ানা টেস্ট দ্য আদার সাইড অফ দ্য থিংস, লাইক জানবি কি প্রাইভেট সেক্টরটাকে দেখতে চাও, অথবা প্রভা কি প্রাইভেট সেক্টর ছেড়ে পাবলিক সেক্টরটা কিরকম সেটা নিয়ে জানার আগ্রহ আছে কিনা? আহ, আমি জানবি কি দিয়ে শুরু করবো? তো আমি ইন্টার্নশিপের যে 2 মাসটা ছিল ওইটা খুবই ফ্রুটফুল ছিল আমি বলবো, কারণ অনেক কিছু শিখতে পারছি। অ্যান্ড মেইনলি যেটা হচ্ছে প্রফেশনাল লাইফটা সম্পর্কে একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং হয়েছে ইন ইউএসএ, কেমনে
জিনিসটা কাজ করে, কেমনে একটা অফিসে কিভাবে প্রজেক্ট হ্যান্ডেল করতে হয় বা হুম। কিভাবে ডেলিভারেবলস গুলো সাবমিট করতে হয়, টাস্ক কেমনে কমপ্লিট করতে হয়, ইভেন সিনিয়রদের সাথে কেমনে কমিউনিকেট করা লাগে, এগুলো সব সম্পর্কে আইডিয়া হয়েছে। বাট আমার যেটা হচ্ছে যে আমার প্রবাবলি আই উড লাইক টু সুইচ টু প্রাইভেট কোম্পানি। কারণ আমার যেটা মনে হয় যে প্রাইভেট কোম্পানি ডিলস উইথ লাইক টেকনিক্যাল স্টাফ বেশি, মানে ওদের প্রজেক্টে ওরা হচ্ছে যে টেকনিক্যাল স্টাফ নিয়ে একটু বেশি কাজ করে। And আমার পার্সোনালি হচ্ছে যে একটু টেকনিক্যাল স্টাফ নিয়ে কাজ করার ইচ্ছা, লাইক ডিফারেন্ট সফটওয়্যার ইউজ ইউজ করা, নতুন কিছু জানা আরো বেশি। ইভেন প্রভা যেটা বললো ট্রেনিং, ইভেন আই এম নট শিওর যে গভর্নমেন্ট এজেন্সি গুলাতে হচ্ছে ফুল টাইম জবের টাইমেও যে কতটুকু ট্রেনিং দিবে ওরা। মানে ইন্টার্নশিপে তো ওরকম ট্রেনিং এর কোনো অপশন ছিল না, বাট প্রাইভেট কোম্পানিতে যেটা আমি জানি সেটা হচ্ছে যে ইউজুয়ালি ফুল টাইমে যখন আই মিন ফুল টাইম জব করার টাইমে ওদের হচ্ছে ফার্স্ট এর 1 মান্থ বা 2 উইকস to 3 উইকস হচ্ছে যে ট্রেনিং করানো থাকে। সো নতুন নতুন কিছু শিখা যাবে হোপফুলি প্রাইভেট কোম্পানি গুলোতে গেলে। অ্যান্ড আমার মেইনলি যেহেতু ডিজাইনিং সাইডে যাওয়ার ইচ্ছা, অ্যান্ড গভর্নমেন্ট এজেন্সি গুলো দেখা যায় যে হচ্ছে এই সেগমেন্টটা নিয়ে কাজ কম করে, বা ইন ডিটেলসে দেখা যায় যে ওরা হচ্ছে যে ওইরকম টেকনিক্যাল জিনিসগুলো নিয়ে কাজ করে খুব কম। সো আমার ইচ্ছা হয়তো বা প্রাইভেট কোম্পানিতে একটু শিফট করা। বাট প্রোজও আছে পাবলিক কোম্পানিতে থাকা, পাবলিক কোম্পানি গুলাতে থাকা, ফ্লেক্সিবল থাকে অনেক। আহ, হচ্ছে সার্টেন পজিশনসে হচ্ছে যে আমি বলবো স্যালারি খুবই ভালো থাকে, যেটা আমি দেখলাম আর কি। সো মানে চয়েস হচ্ছে ডিপেন্ডস, লিটারে মানে কেউ যদি পাবলিক অথবা প্রাইভেট চুজ করতে চায়, সো শুড ডিপেন্ড অন হিম অর হার, ও কোনটা প্রেফার করে। তো যদি হচ্ছে টেকনিক্যাল স্টাফ বা ওই টাইপের রিলেটেড জিনিসপাতি নিয়ে বেশি ঘাটাঘাটি করার ইচ্ছা থাকে, তাহলে আই উড সাজেস্ট যে প্রাইভেট কোম্পানিতে যাওয়া। কারণ ওখানে হচ্ছে যে ইউ গেট টু ওয়ার্ক উইথ দোজ সফটওয়্যার, অর আই মিন প্রপারলি হচ্ছে যে কি বলবো ব্রেইনটাকে খাটানো, যেটা ওইটা প্রবলি করা যাবে। গভর্নমেন্ট এজেন্সিতে হচ্ছে একটু ডিফারেন্ট রোল থাকে ইউজুয়ালি। সো আমার ক্ষেত্রে অবভিয়াসলি উইল ট্রাই মাই বেস্ট টু গেট ইনটু আ প্রাইভেট নেক্সট টাইম। প্রভার অ্যান্সারটা শোনার আগে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আহ, মানে আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি পাবলিক প্রাইভেট দুইটাতেই জব করছি। সো আমি বলবো যে আর্লি স্টেজে যে কারো, মানে আমাদের জন্য আসলে এটা একটা লার্নিং কার্ভ। সো আর্লি স্টেজে প্রাইভেট অর্গানাইজেশনগুলোতে জয়েন করাটা মাচ বেটার, ইউ উইল লার্ন মোর। কারণ আমি যদি অনেস্টলি আমার এক্সপিরিয়েন্সের কথা বলি, প্রথম প্রাইভেটে আমি প্রথম 3 মাসে যেই কয়টা প্রজেক্টে কাজ করছি, পাবলিকে আমি 1.5 বছরে হয়তো ওই সিমিলার প্যাটার্নে কাজ করছি। সো 3 মান্থস ভার্সেস 1.5 ইয়ার। সো এটা হচ্ছে কাইন্ড অফ একটা ডিফারেন্স যে প্রাইভেট এবং পাবলিকের আসলে পেসটা কেমন। সো এই জন্য আমি বলবো যে প্রাইভেট আর্লি স্টেজের জন্য খুবই ভালো, অ্যান্ড দেন ইউ ক্যান মুভ, ডিসাইড লেটার। সো প্রভার ওপিনিয়নটা কি এই কোয়েশ্চেনে? সো অ্যাকচুয়ালি ভাইয়ের সাথে আমি এগ্রি করি। অ্যাকচুয়ালি আমি আর্লি স্টেজে প্রাইভেটটাই এক্সপ্লোর করতে চাই। যদি অপরচুনিটি আসে যে পাবলিক সেক্টরটাই এক্সপ্লোর করার, আই থিঙ্ক আই উড নট মাইন্ড টু এক্সপ্লোর দ্যাট। অবশ্যই আমি প্রোজ অ্যান্ড কনস কনসিডার করেই ওটা হুম। চুজ করব, বাট মাই প্রেফারেন্স উড বি প্রাইভেট। এবং হ্যাঁ, একটা জিনিস আমার জাহ্নবীর সাথে একটু কথা বলেও বা আজকে কথা থ্রুতেও আমি যেটা আমি আমার ধারণা যে একটু চিল হয় ফেডারেল বা পাবলিক সাইডটা। কারণ আমি যখন আমি আমার আমার ইন্টার্নশিপের লাস্ট উইকেও আমার প্রচুর প্রেশার ছিল। ইভেন আমি 9 to 6ও জব করেছি, বিকজ কিছু ডেলিভারেবলস ছিল যেটার জন্য আমাকে কাজটা করতে হয়েছে। বাট অন দ্য আদার সাইড আমি দেখেছি জাহ্নবী আফটার হিজ প্রেজেন্টেশন হি ইজ জাস্ট চিলিং ইন হিজ লাস্ট উইক। সো ওইটা দেখে আমার আইডিয়া হয়েছে। বাট আবার চিলিংটাও ইম্পর্টেন্ট। সো আফটার সাম পয়েন্ট মেবি আই উইল মুভ টু দ্য পাবলিক সাইড। বাট শুরুতে আমি প্রাইভেট সেক্টরটাই
চুজ করতে চাইবো, কারণ আমি মেনশন করেছিলাম আমি দুইটা প্রজেক্টে কাজ করেছি। হুম মোস্ট অফ দ্য টাইমে দুইটা প্রজেক্টে কাজ করেছি, বাট এটা ছাড়াও আমি আরো দুইটা প্রজেক্টেও ইনভলভ ছিলাম। নট সিগনিফিকেন্ট সিগনিফিকেন্টলি ইনভলভ ছিলাম না, বাট কিছু কিছু কাজে আমি ইনভলভ ছিলাম, এবং আমি এটা রিয়েলাইজেশন করতে পেরেছি একটা সার্টেন টাইমে লটস অফ প্রজেক্টস আর গোয়িং অন, এবং হুম ওগুলো হ্যান্ডলিং করাটাও একটা লার্নিং, যেটা প্রাইভেট সেক্টরে খুব প্রয়োজন। সো ওই লার্নিংটাও দরকার অ্যাট আর্লি স্টেজ। ইয়া। যারা তোমার মাস্টার্স করতেছে ও পিএইচডি করতেছে, যদি পিএইচডি তে অনেক রিসার্চের কাজ থাকে তবুও হয়তো অনেকে করতেই পারে যদি প্রেশার কম থাকে। আহ এমন একটা আই গেস অ্যাডভাইস তোমাদের কাছে শুনতে যাচ্ছি, যেটা হলো আহ, যে কেউ হয়তো সামনে অ্যাপ্লিকেশনটা করবে তার জন্য যদি স্টার্টিং এর ক্ষেত্রে এই জিনিসটা জানা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো আমি ফার্স্টে বলবো যে know your industry, know your area, and সবার ইজি রুল এটা হবে যে প্রিভিয়াসলি কেউ কাজ করেছে বা অ্যালামনাই আছে বা নেটওয়ার্ক আছে, তাদের থ্রুতে যদি একটা গাইডেন্স পায় তাহলে একটু ফিগার আউট করাটা ইজি, রাদার দ্যান র্যান্ডমলি গুগলে বা লিঙ্কডইনে সার্চ করার থেকে তাদের থেকে একটা আইডিয়া পেলে একটু মানে এরিয়াটা ছোট হয়ে আসে, তখন সার্চ করাটা ইজি হয়। অ্যান্ড ডেফিনেটলি যদি যে গ্রাজুয়েট স্কুল আমি হচ্ছে অ্যাপ্লিকেশন টাইমে যে রেজুমে প্রিপেয়ারটা করেছিলাম, তারপরে ওটা আমি আর কোনো হাত দেইনি, সো এটা আবার প্রিপেয়ার করি। সো ফার্স্টেই হচ্ছে ইন্ডাস্ট্রিটা জানা, কি কি কোম্পানি আছে ওগুলো সম্পর্কে আইডিয়া নেওয়া, এবং ওই অনুযায়ী হচ্ছে রেজুমেটা প্রিপেয়ার করা, এবং রেজুমে প্রিপেয়ার করার ক্ষেত্রে অবশ্যই টাইম হাতে নিয়ে প্রিপেয়ার করা। এটার মানে আমি বলবো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, ইটস নট লাইক আজকে রেজুমে রেডি অ্যান্ড কালকে থেকে আমি করতে পারবো, ইটস নট লাইক দ্যাট। কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী রেজুমে একটু স্লাইডলি করেও চেঞ্জ করতে হয়, এটা ওভার একটা কন্টিনিউয়াস প্রসেস। অ্যান্ড ইন্ডাস্ট্রি জানা, রেজুমেটা রেডি করা, অ্যান্ড থার্ড যেটা বলবো, হ্যাভ সাম পেশেন্স, কারণ রিজেকশনস আসবে, অনেক টাইম লাগবে, কারোর অনেক আগে ইন্টারভিউ কল চলে আসবে, কারোর অনেক পরে, বাট যতদিন পর্যন্ত অপরচুনিটিটা আছে ওই হুম পর্যন্ত যাওয়ার পেশেন্স রাখতে হবে। আম, এই তিনটা অ্যাডভাইস। এখানে রেজিউমে যেটা কথা বললা তুমি, যে হলো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তুমি যে কোনো বিষয় নিয়ে কাজ করতেছো অলওয়েজ কিপ ইউর রেজিউমে আপডেটেড। যখন তুমি কোনো একটা স্পেসিফিক জবের জন্য অ্যাপ্লাই করতেছো, ট্রিম ইট ডাউন ওয়ান পেজের, মেক ইট জব রেলেভেন্ট, অ্যাপ্লাই টু ইউর জব। হুম এবং পেশেন্ট রাখাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখা যায় যে অনেক হিউজ নাম্বার অফ তুমি জবের জন্য অ্যাপ্লাই করতেছো কিন্তু কোনো ধরনের রেসপন্স পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আশাহত হওয়া যাবে না, আহ চেষ্টা চালিয়ে যেতে হবে। জানি তোমার কথা কিন্তু। আহ প্রভা সবই মেনশন করে দিচ্ছে, আমি জাস্ট একটা জিনিসই অ্যাড করব, সেটা হচ্ছে যে লিঙ্কডইনটা হচ্ছে আপ টু ডেট রাখা। ইউজুয়ালি দেখা যায় হচ্ছে যে আমরা লিঙ্কডইনে অনেক কিছু মানে আপডেট করি না, আমরা বা কোনো পোস্ট দেই না, বা কোনো কিছু করতেছি বা কোনো প্রজেক্ট সম্পর্কে বা কোনো কিছু নিয়ে ওগুলা নিয়ে হচ্ছে হুম আমরা মেনশন করতে ভুলে যাই। তো এই সব ক্ষেত্রে হচ্ছে যে লিঙ্কডইনটা খুবই ম্যাটার করে, কারণ দেখা যায় যে হচ্ছে আমরা যখন ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করে থাকি তখন হচ্ছে যে আমরা লিঙ্কডইনে ইউআরএলটা পেস্ট করে দিচ্ছি, বাট আমার লিঙ্কডইনটা যদি ফাঁকাই থাকে, মোস্ট কেসেসে দেখা যায় যে সবারই এটা হয় যে ওদের লিঙ্কডইনটা ওইরকম আপ টু ডেট থাকে না। সো ইটস বেটার টু এরকম টাইম টু টাইম হচ্ছে লিঙ্কডইনটা আপডেট রাখা। এন্ড আরেকটা জিনিস যেটা হচ্ছে যে রিজিউমের পাশাপাশি হচ্ছে যে কভার লেটারটাও খুবই ইম্পর্টেন্ট। তো হুম হুম অবভিয়াসলি প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে হচ্ছে দেখা যায় যে কভার লেটার একটা সাবমিট করা লাগে। তো কাভার লেটারেও হচ্ছে যে ওই যে প্রভা যেটা বললো যে রেজিউমে যেরকম হচ্ছে আমি আপডেট করছি, আমার কাভার লেটারও হচ্ছে এভাবে রিকোয়ারমেন্টস অনুযায়ী আমার কাভার লেটারটা বারবার চেক করতে হবে। ইটস নট লাইক যে আমার হচ্ছে একটা স্যাম্পল আছে, আমি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পজিশনের জন্য সেম হুম কাভার হুম লেটার বা রেজিউমে দিতে পারবো। তো এইটা হচ্ছে একটু টাইম কনজিউমিং এন্ড যে পেশেন্স রাখা লাগবে অ্যাপ্লাই করার সময়। অনেকগুলো কোম্পানিতে অ্যাপ্লাই করতে হয় ফার্স্ট অফ অল, ইটস নট লাইক যে আমি 10টা কোম্পানিতে অ্যাপ্লাই করব এন্ড এখান থেকে হচ্ছে আমার একটা তো হবে। সো
ইট কুড বি লাইক মোর দেন 50, মোর দেন 60, বা ইভেন 100ও ক্রস করতে পারে। সো অনেক কোম্পানিতে অ্যাপ্লাই করা লাগে, অ্যান্ড নেটওয়ার্কিং করতে হবে অবভিয়াসলি ফর রেফারেল, হুম এটাও হুম। খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড অ্যান্ড আপ টু ডেট রাখা লাগবে সবকিছুই। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমাদের থ্যাংক ইউ ফর হ্যাভিং আস।